ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার এবং যেনতেনভাবে ক্ষমতায় থাকার এই উদর্গ বাসনা থেকে আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট কবে বের হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আমি প্রত্যাশা করব আগামীকালই ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার বা হুম। ডিসি যারা দায়িত্বে তারা বলবে যে এটা দ্রুত তদন্ত করে জানাবে প্রাথমিক, এবং আমি প্রত্যাশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য না হোক প্রভিসি বা সিকিউরিটির যিনি দায়িত্বে প্রক্টর প্রক্টর একটা স্টেটমেন্ট দেবে। নীরব থাকা যাবে না। আসলে শহীদ মিনার সংলগ্ন এলাকাটা, যেটা মশিউর সাহেব বলেছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম মুজিবুর রহমান গণিত ভবনের উল্টো দিকে জিমনেশিয়ামটির সামনে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা ওই সংলগ্ন এলাকাগুলো আমাদের মতো যারা আমরা লড়াই সংগ্রামে অভ্যস্ত ছাত্র জীবন থেকে বা এখনো, আমার এখনো প্রচন্ড মন খারাপ হলো আমি যেরকম শহীদ মিনারে রাত্রে যাই অনেক সময় একা একা, আবার মন ভালো হলেও শহীদ মিনারে যাই। তো সেদিক দিয়ে আমি আমার পূর্ববর্তী বক্তার সঙ্গে একমত যে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায় রয়েছে, যে তাদের নতুন প্রশাসন, নতুন প্রক্টরিয়াল বডি, কি সিকিউরিটি ব্যবস্থা। কারণ আমি যা দেখলাম ভিডিওতে বা বিকেলে আসার সময়ও আমি ওই এলাকা দিয়ে আসার সময়, কারণ যেহেতু আমার চেম্বার, এটা লেট আমার আটুরিতে জি। আমার বাসা পরিবার হাইকোর্ট থেকে আমি সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে ওদিক দিয়েই যাই, বা ওর পাশ দিয়ে যাই, দোয়েল চত্বর হয়ে। তো আজকে আমি ওই দিক দিয়ে গিয়ে যা দেখলাম বা স্থানীয় ওখানে দোকানদারদের শুনলাম, তাতে বোধহয় কোনো পরিমাণগত ভুল হলে মশিউর রহমান আমাকে কারেক্ট করতে পারবেন, বোধহয় 30 ফুট উঁচুতে লাশটা ঝুলানো ছিল ওই মেহগনি গাছের। তো এটা তো একটা সাংঘাতিক ব্যাপার যে কিভাবে একটা মৃত্যু হলো বা আত্মহত্যা হলো বা হত্যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় গাছে ঝুলিয়ে রাখা। ধরেন হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তান আমলে হয়েছে বা বাংলাদেশেও হয়েছে, 7 মার্ডার হয়েছে, অনেক মার্ডার হয়েছে, কিন্তু এভাবে গাছে ঝুলিয়ে রাখা, এখন এর নানা রকম তত্ত্ব আমরা বলতে পারি। তবে আমি একজন আইনজীবী বা দেশের সাংবিধানিক আদালতের আইনজীবী বা আইনের ছাত্র হিসেবে বলি, আমরা যদি আইনের ইতিহাসও পড়ি, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা আমাদের পূর্বসূরীদের আমলেও, পাকিস্তান বা ব্রিটিশ আমলেও, আমাদের সুষ্ঠু তদন্ত হয় না কোনো ঘটনার বেশিরভাগ ক্ষেত্রে, এবং বিচার তো অনেক সময় পরাহত হয়। আপনি দেখছেন না যে একটা বড় রাজনৈতিক দলের প্রধান, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, জনপ্রিয় নেত্রী, তার ন্যায় বিচার পাওয়ার জন্য 2,000 মানুষকে শহীদ হতে হলো, 25,000 লোককে আহত হতে হলো, এবং অবর্ণনীয় কষ্ট হতে হলো, তারপরে গিয়ে মামলায় খালাস পেল। তো সুতরাং আমাদের বিচার বিভাগকে নিয়ে প্রশ্ন নিরন্তর থাকবে। আমরা সেই দেশে আছি যেখানে ন্যায় বিচারের ধারণা সরকার পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকে, যেটি কখনোই কোনো সভ্য কেন অসভ্য দেশেও কাম্য না। আজকে আজকে আমার খুব মনে পড়ছিল 2009-এ যখন বিগত ফ্যাসিস্ট পলাতক লেডি লক্ষণ সেন ক্ষমতায় আসলো, দুদকের যে মামলাগুলো বেগম জিয়া এবং শেখ হাসিনা দুইজনের নামই দিয়েছিল, নাইকো মামলা, MiG-19 ইত্যাদি ইত্যাদি, হাইকোর্টের একটি বেঞ্চ, যে বেঞ্চের বিচারপতি পরে আপিল বিভাগেও নিযুক্ত হয়েছিলেন, তিনি একটার পর একটা মামলা থেকে বেগম জিয়া, শেখ হাসিনাকে খালাস করে দিলেন। মামলার, আমরা আইনের ভাষায় বলি কোয়াস্ট, অর্থাৎ প্রসিডিংই বাতিল করে দিলেন। আর ওই একই মামলাগুলো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চালালো, এবং একটি তো মানে চরম বিচার বিভাগীয় নির্যাতনের মাধ্যমে, বিচার বিভাগীয় মানে অবিচারের মাধ্যমে বেগম জিয়াকে একটা মামলায় 5 বছর, পরে 10 বছর হলো। তো সুতরাং আমি যেটা মনে করি যে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, এগুলো অনেক প্রশ্নের উদ্রেক দেয়, কিন্তু হ্যাঁ, আইন শৃঙ্খলা নিয়ে তো যারা বিবেকবান তারা বলবেনই, যে কোনো কারণেই হোক না কেন, বিশেষ করে ছিনতাই, মহকুপুর এলাকায় কিছু এলাকায়, তারপরে শীর্ষ সন্ত্রাসীদের হঠাৎ অগাস্টে সব ছাড়া পাওয়া, 5ই আগস্টের পরে পরে সেখানে এলিফেন্ট রোডে অনেকদিন পর চাঁদাবাজি মেট্রো প্ল্যানে, তো এগুলোতে আমাদের আইন শৃঙ্খলার ব্যর্থতা তো একটা আছেই। এখন একটা বিষয় কি সাগর ভাই, আমাদের দীর্ঘদিনের, শুধু 16 বছরের ফ্যাসিস্ট আমল না, আমি হুম। বলবো আমাদের যাত্রা শুরু থেকেই, 72 সাল থেকেই, এটা আমি আমার
মুক্তিযোদ্ধা পিতাকেও জিজ্ঞেস করি মাঝে মাঝে, যখন আমার রাজনৈতিক কলিগদের কাছ থেকে উত্তর পাই না, যে হুম। আমরা মাঝখানে, মানে আমরা বিবেক দিয়ে, যে মশহুর বলছিলেন না, আমি তার সঙ্গে একমত, আমার এই তরুণ বন্ধুর সঙ্গে, নেতৃবৃন্দের সঙ্গে, যে আপনি সমালোচনা করলেই আমরা সরকার বিরোধী হলাম, আবার ন্যায্য কাজের প্রশংসা করলেও সরকারের তোষামোদকারী হলাম। এই কনসেপ্ট থেকে, আমাদের সাইকোলজিক্যাল অর্ডার থেকে আমরা এটা বের হতে পারছি না। হুম। অথচ একটা ইফেক্টিভ গণতন্ত্রে বা একটা সরকারকে যদি আপনি সঠিক পথে রাখতে চান, তাহলে তার সব কর্মকাণ্ডের ন্যায্য প্রশংসা করতে হবে, সমালোচনাটা বেশি করতে হবে, যেন সে ইন দ্য লাইনে থাকে। কিন্তু আমাদের কালচারটা হচ্ছে, বিশেষ করে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো সব A to Z, অন্যের সব সমালোচনা করা যাবে, A to Y এর, জেড এর করা যাবে না। ইভেন বিরোধী দলে থাকলো, সে যদি কোনো জায়গায় শক্তিশালী হয়, তাহলে অন্য ছোট দলগুলো, মাঝারি দলগুলো তার সমালোচনা করলে বলবে তুমি আমার সমালোচনা করতে পারবে না। এইটা 5ই আগস্টের পরে সমাজের আর কোথায় কোন পরিবর্তন হয়েছে আমার চোখে পড়েনি, যদিও খুব প্রত্যাশা ছিল। যদিও আমি 90-এর গণঅভ্যুত্থানে একজন তরুণ কর্মী হিসাবে এরশাদের পতনের পর আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের স্বপ্ন ভঙ্গ হতে 3-4 মাসের বেশি লাগেনি। কিন্তু এবার আমার এখনো, মানে বলেন ইংলিশে হোপ এগেনস্ট হোপ, আমি এখনো মনে করি যে এই স্বপ্ন আমরা ব্যর্থ হতে দেব না। এবং হুম। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বোধহয় পরশুদিন একটা কথা ভালো বলেছে, যে এই সরকার যদি সংস্কারে না পারে, উপদেষ্টা বদল হবে। আমি যেটা মনে করি, এই সরকার কোনো ব্যক্তির, ইউনূস সাহেব তো শ্রদ্ধাভাজন, সর্বজন শ্রদ্ধ, ঠিক আছে, আমি বলছি এই সরকার কয়েকটা উপদেষ্টা মিলে সরকার না। এই হুম। সরকার আমাদের জীবদ্দশায়, বা আমাদের সকল 3-4 প্রজন্মের জীবদ্দশায় বাংলাদেশকে মিনিমাম একটা পুনর্গঠনের সরকার, একটা থিম, একটা ইথোস। এখানে বিভিন্ন উপদেষ্টা বদল হতে পারে, কোন উপদেষ্টার কাজে ব্যর্থ থাকলে বদল হবেই, কিন্তু তাই বলে আমরা যেন তেন ভাবে এটা পারছে না, কাজে এখন সময় শেষ, তুমি বেরিয়ে যাও একটা ইলেকশন দিয়ে। তারপরে আমি আজকে আপনার এখানে আলোচনার আগে আমি আরেকবার নিজেকে মানে রিড আউট করছিলাম, 12বার আমরা ইলেকশন করেছি, দুর্ভাগ্য মাত্র 4বার নিরপেক্ষ নির্বাচন হয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডে, তাও যেমন 2008-এর নির্বাচন নিয়ে অনেক কথা আছে। হুম। সেই 4বার নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমি একজন আইনজীবী, পরিচয় বাদ দিলাম, আমি একজন রাজনৈতিক সচেতন নাগরিক হিসাবে, যেহেতু ইরান ভাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অন্যতম নেতা, আমি পরিষ্কার পলিটিক্যাল এস্টাবলিশমেন্টকে প্রশ্ন করতে চাই যে কোন দলীয় সরকারের অধীনে একটিও সুষ্ঠু নির্বাচন হলো না কেন? আমাদের ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার এবং যেন তেনভাবে ক্ষমতায় থাকার এই উদর্গ বাসনা থেকে আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট কবে বের হবে? প্রশ্নটা সেখানেই। হুম। আমি আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আমি প্রত্যাশা করব আগামীকালই ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার বা হুম। ডিসি যারা দায়িত্বে, তারা বলবে যে এটা দ্রুত তদন্ত করে জানাবে প্রাথমিক। এবং আমি প্রত্যাশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য না হোক, প্রভিসি বা সিকিউরিটির যিনি দায়িত্বে, প্রক্টর, প্রক্টর একটা স্টেটমেন্ট দেবে। নীরব থাকা যাবে না। প্রশাসনের নীরবতা মানে অপরাধমূলক নীরবতা। দেখেন, আপনি অরিট, আমরা এখানে নিশ্চয়ই 4 আলোচক অরিট, সবাই অরিট, কারণ হুম। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমাদের সকল গর্বের সঙ্গে জড়িয়ে আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই, তবে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেইখানে এরকম একটা ঘটনা, এরকম সময়, এটা তো আরো তৎপর হতে হবে, আমি প্রত্যাশা করব। আর আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন না নির্বাচন, আমি এখানে আমার খুব পরিষ্কার বক্তব্য আমি আপনার আমি বলতে। আসছি, সে বিষয় নিয়ে আসছি, আপনার নির্বাচন নিয়ে দ্বিতীয় পর্বে অবশ্য কথা বলবো।